অরণ্যের ভেতর হঠাৎ নেমে আসা নীরবতা আরিয়ানকে থামিয়ে দিল। চারদিকে শুধু শুকনো পাতার গন্ধ আর অদ্ভুত ঠান্ডা। কয়েক কদম এগোতেই সে দেখল মাটির ওপর আধ বুঝে যাওয়া গোলাকার দাগ। মনে হচ্ছে বহু পুরনো আগুনের চিহ্ন। কিন্তু আশ্চর্য বিষয় হল দাগগুলো এখনও হালকা উষ্ণ, যেন কিছুক্ষণ আগেই কেউ এখানে ছিল। আরিয়ান হাত বাড়িয়ে মাটি ছুঁতেই মৃদু কম্পন অনুভব করল। কম্পন মুহূর্তেই থেমে গেল, কিন্তু তার ভেতর অদ্ভুত অস্বস্তি তৈরি করল। হঠাৎ মাথার ওপর দিয়ে তীক্ষ্ণ হাওয়ার শব্দ উঠল, যেন কেউ দ্রুত গতিতে ওপরে দিয়ে চলে গেল। আরিয়ান আকাশের দিকে তাকাল, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু কালো মেঘ আস্তে আস্তে জড়ো হচ্ছে। মুহূর্তেই জঙ্গলের ভেতর থেকে শুকনো ডাল ভাঙার শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, নরম কিন্তু নিশ্চিত। আরিয়ান অন্ধকার ঝোটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর পাতার আড়াল থেকে ভেসে উঠল ফিসফিস এক স্বর, তার নিজের নাম ধরে ডাকছে, আরিয়ান, ফিরে যাও। সে পেছনে ফিরে দেখল কেউ নেই। আবার সেই শব্দ, এবার আরও কাছে। আরিয়ান ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, কিন্তু গলার কাছটা শুকিয়ে গেল। অজানা ভয়ে তাকে গ্রাস করতে শুরু করল। হঠাৎ বাতাস থেমে গেল, জণ্ডল নিস্তব্ধ। ঠিক তারপর দূরে লাল একটা আলো জ্বলে উঠল। লাল আলোটা স্থির নয়, মাঝে মাঝে ঝিলমিল করছে, যেন কেউ হাতে ধরে দুলিয়ে দিচ্ছে। আরিয়ান একটু এগিয়ে গেল, কিন্তু আলো যতই কাছে আসে তার বুকের ভেতর চাপা অস্বস্তিটা ততই বাড়ে। আলোটার নিচে মাটির ওপর কুয়াশা জমে আছে, আর সেই কুয়াশা ধীরে ধীরে আলোকে ঘিরে ঘুরছে। হঠাৎ আলোটা থেমে গেল, যেন ঠিক আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। পরের মুহূর্তেই গভীর ভারী এক নিঃশ্বাসের শব্দ ভেসে উঠল। মানুষের মতো নয়, আবার পুরোপুরিও অমানুষীয় নয়। অন্ধকারের ভেতর সেই নিঃশ্বাস যেন জায়গাটাকে আরও সংকুচিত করে ফেলছে। আরিয়ান পা বাড়াতেই কুয়াশার ভিতর থেকে একটা ছায়া নড়ে উঠল। ছোট নয়, বড়ও নয়, কিন্তু অস্বাভাবিকভাবে বাঁকা। ছায়াটা ধীরে ধীরে আকার বদলাতে লাগল, কখনো মানুষের মতো, কখনো যেন চার পায়ে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই আরিয়ান শুনল একই পরিচিত ফিসফিসানি আবার শোনা গেল, চলে যাও, দেরি হওয়ার আগেই। কিন্তু এবার আরিয়ান ভালো করে বুঝল ওটা কারো কণ্ঠ নয়, বরং যেন তার নিজের মাথার ভেতরেই বাজছে। এক সেকেন্ড পর লাল আলোটা হঠাৎ নিভে গেল। অন্ধকার, পূর্ণ নীরবতা। তারপর ঝোপের ভিতর থেকে কিছু একটা দ্রুত গতিতে আরিয়ানের দিকে ছুটে এলো। ঝোপ ভেদ করে ছুটে আসা জিনিসটা আরিয়ানের সামনে এসে আচমকা থেমে গেল। বাতাসে একটা কাঁচের মতো ঠান্ডা ভাব ছড়িয়ে পড়ল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আরিয়ান স্পষ্ট অনুভব করল ওর সামনে কিছু দাঁড়িয়ে আছে, শ্বাস নিচ্ছে, ধীরে, ভারী, অস্বস্তিকর। হঠাৎ ডান দিকের পাতার আড়াল থেকে মৃদু নড়াচড়ার শব্দ উঠল, যেন কেউ আরিয়ানকে ঘিরে হাঁটছে। একদিকে নয়, 2, 3, 4 দিক থেকে। আওয়াজগুলো নিয়ন্ত্রিত, উদ্দেশ্যপূর্ণ। সাধারণ কোনো পশু হলে এমনভাবে ঘিরে ধরত না। আরিয়ান স্থির দাঁড়িয়ে থাকল, কিন্তু বুকের ভেতর ধুকফুকানি যেন বাইরে বেরিয়ে আসছে। ঠিক তখনই তার ঠিক পিছন থেকে, খুব কাছে, একদম কানের পিছনে, একটা ভারী ফিসফিসানি শোনা গেল, তুমি কেন ফিরে এলে? আরিয়ান চমকে পেছনে ঘুরে দাঁড়াল, কিন্তু পিছনে কেউ নেই। অন্ধকার, ফাঁকা, শুধু মাটির ওপর পাতাগুলো আস্তে আস্তে নড়ে উঠছে, যেন কেউ সেখান থেকে সরে গেছে মাত্র। এরপর বাম দিক থেকে আরেকটা কণ্ঠ, এ জায়গা তোমার জন্য নয়। শব্দগুলো আরিয়ানের মাথার ভেতর ঢুকে কাঁপিয়ে দিচ্ছিল। সে বুঝল এটা শুধু শুনছে না, এক ধরনের চাপ তার মাথার ভেতর তৈরি করছে। তারপর বনটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শব্দ থেমে যাওয়ার ঠিক পরেই আরিয়ান দেখল দূরে, অন্ধকারের মাঝখানে, দুটো জলজলে চোখ ধীরে ধীরে ওপরে উঠছে। মানুষের চোখ নয়, আবার পুরোপুরি পশুরও নয়। মনে হল ওটা হাসছে। জলজলে চোখ দুটো ধীরে ধীরে আরিয়ানের দিকে এগোতে লাগল। যত কাছে আসছে তত স্পষ্ট হচ্ছে ওটা মাটির ওপর হাঁটছে না, ভেসে আসছে। পাতার ওপর কোনো চাপ নেই, ডাল ভাঙছে না, শব্দ নেই। শুধু ঠান্ডা বাতাস আর অদ্ভুত গন্ধ, লোহা
আর ভেজা মাটির মতো। আরিয়ান পিছিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়াল। সে হঠাৎ টের পেল তার 2 পা যেন ভারী হয়ে গেছে, নড়তে পারছে না। মনে হলো মাটি তাকে চেপে ধরেছে। ভয় নয়, বরং এক ধরনের অদৃশ্য শক্তি তার শরীরটাকে আটকিয়ে রেখেছে। চোখ দুটো আরও কাছে আসতেই অন্ধকারের ভিতর থেকে একটা অস্পষ্ট ছায়া গঠিত হল। মানুষের আকারের মতো, কিন্তু হাত পা অস্বাভাবিক লম্বা। মুখ নেই, নাক নেই, শুধু চোখ। হঠাৎ সেই ছায়াটা থেমে গিয়ে মাথাটা কাত করল, যেন আরিয়ানকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তারপর গভীর, শুষ্ক কণ্ঠে আবার কথা বলল, তুমি জানো না তুমি কি খুলে দিয়েছ। আরিয়ান গলা শুকিয়ে ফেলল, বলতে চাইল, আমি কিছু করিনি, কিন্তু শব্দ বের হল না। সেই অদৃশ্য শক্তি তার কণ্ঠ আটকে দিয়েছে। ঠিক তখনই দূরে কোথাও বজ্রের মতো একটা শব্দ হল। ছায়াটা মুহূর্তে মাথা ঘুরিয়ে তাকাল, উদ্বিগ্ন, বিরক্ত বা আতঙ্কিত। আরিয়ান বুঝতে পারল না। কয়েক সেকেন্ডের নীরবতার পর ছায়াটা ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগল। চোখ দুটো আবার দূরে মিলিয়ে গেল। তার দৃষ্টি অদৃশ্য হবার ঠিক আগে একটাই বাক্য রেখে গেল। ছায়াটা মিলিয়ে যেতেই আরিয়ানের ওপরের অদৃশ্য চাপটা হঠাৎ উঠে গেল। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। মনে হচ্ছিল ফুসফুসের ভেতর জমে থাকা ভয়টা একসঙ্গে বেরিয়ে আসছে। কিন্তু সময় ছিল না, কারণ ছায়াটা যাওয়ার আগে যে কথাটা বলেছিল সেটা মাথায় বারবার ঘুরে উঠছিল। ওরা আসছে। ওরা কারা? বনের ভেতরের নিস্তব্ধতা হঠাৎ বদলে গেল। পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত শব্দ, খসখস, টুংটুং, কারো হাঁটার মতো নয়, যেন অনেকগুলো ভিন্ন জিনিস একই ছন্দে নড়ছে। বাতাসে একটা চাপা গন্ধ, আগে কখনো পাওয়া যায়নি। আরিয়ান উঠে দাঁড়াল, কিন্তু শরীর তখনও দুর্বল। তবু সে জানত এখন এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। সে মাটিতে পড়ে থাকা টর্চটা তুলে নিল। টর্চ জ্বালাতেই আলো কাঁপতে কাঁপতে উঠল, যেন এটাও ভয় পেয়েছে। হঠাৎ বনের ডান দিকের ঝোপ নড়ে উঠল। আরিয়ান আলোটা তুলে ধরতেই দেখল একটা অদ্ভুত দীর্ঘ ছায়া মাটিতে পড়েছে। ঠিক মানুষের মতো নয়, আবার পুরোপুরিও ভিন্নও নয়। শব্দটা এবার আরও কাছে, আরও ভারী, আরও নিশ্চিত। আরিয়ান পেছাতে গিয়েও থেমে গেল, কারণ বনের বাম দিকেও একই শব্দ, মানে ওরা 2 দিক থেকেই ঘিরে ফেলছে। তার বুক ধড়ফড় করতে লাগল। এখন দৌড়ানো ছাড়া আর কোনো পথ নেই। সে টর্চটা শক্ত করে ধরে দৌড় শুরু করল। চারদিকে অন্ধকার, পেছনে অজানো শব্দ, সামনে শুধু গাছের সারি। কিন্তু দৌড়ানোর মাঝেই হঠাৎ সে অনুভব করল বনের ভেতর কোথায় যেন খুব পরিচিত, খুব পুরনো একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, যেন কেউ তার নাম ধরে ডাকছে। আরিয়ান দৌড়াতে দৌড়াতে থমকে গেল, কারণ সে যে শব্দটা শুনল তা পরিষ্কার, স্পষ্ট, কাছের কোনো জায়গা থেকে। কেউ তার নাম ধরে ডাকছে, ঠিক সেই টোনে যেভাবে শৈশবে তার মা ডাকত। আরিয়ান, ফিরে আসো। বনের অন্ধকারে এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। শুধু সেই ডাক, মৃদু, কোমল, কিন্তু অস্বাভাবিকভাবে কাছে। আরিয়ান কাঁপা গলায় বলল, কে? উত্তর এলো না, কিন্তু পাতার ওপরে বাতাস বইতে লাগল, অস্বাভাবিক ঠান্ডা, হাড়ে ঢুকে যাওয়ার মতো। সে জানে এটা তার মা হতে পারে না, কারণ তার মা বহু বছর আগেই মারা গেছেন। হঠাৎ ডান দিকের ঝোপ থেকে একটা ডাল ভাঙার শব্দ হল, সঙ্গে সঙ্গেই বাঁ দিক থেকেও। এরপর দুটো ছায়া দ্রুত গাছের আড়াল থেকে সরে এলো, কিন্তু ঠিক দেখার আগেই অন্ধকার গিলে ফেলল। আরিয়ান টর্চটা দুলিয়ে আলো দিতে লাগল, কিন্তু আলো যত দূর যায় তার ঠিক বাইরে সবকিছু লুকিয়ে থাকে, যেন অন্ধকার ইচ্ছা করে আলোকে ঠেলে দিচ্ছে। আবার সেই ডাক, আরিয়ান, এখানে এসো। এইবার অনেক কাছে, এত কাছে যে মনে হয়
কারো ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের পিছনে পড়ছে। আরিয়ান ভয়ে পিছনে ঘুরে আলো ফেলতেই কেউ নেই। কিন্তু টর্চের আলো গাছের গায়ে পড়তেই সে দেখতে পেল ছায়ার ভিতর দাঁড়িয়ে আছে একটা লম্বা অবয়ব, কিন্তু সেটা স্থির নয়, হালকা দুলছে, বিকৃত হচ্ছে, যেন আলো সহ্য করতে পারছে না। হঠাৎ সেই অবয়বটি গলা খুলে এমন এক শব্দ করল যা মানুষের কণ্ঠ নয়, চিৎকার আর গর্জনের মাঝামাঝি ভাঙা আওয়াজ। আর তারপর বনের চারপাশে আন্তাষ্ট আরও ৫-৬টি ছায়া নড়তে শুরু করল। ওরা এখন তাকে ঘিরে ফেলেছে। চারদিকের ছায়াগুলো ধীরে ধীরে ঘন হতে লাগল। আরিয়ানের চারপাশে একটা বৃত্ত তৈরি করল, ধীরে ধীরে ছোট হচ্ছে। প্রতিটা ছায়ার চোখে একই অস্পষ্ট জ্যোতি, যেন সবগুলো একই সত্তা থেকে জন্মেছে। আরিয়ান টর্চটা সামনে তুলে ধরতেই ওরা এক মুহূর্তে থেমে গেল। আলো যেন তাদের বিরক্ত করছে, কিন্তু থেমে যাওয়া মানে নিরাপদ নয়, এটা ঝড়ের আগে মুহূর্তের নীরবতা। একটা ছায়া হঠাৎ ঝুঁকে মাটিতে হাত রাখল। তার লম্বা আঙুলগুলো পাতা ছুঁতেই পাতাগুলো কালো হয়ে শুকিয়ে গেল। আরিয়ান বুঝল, ওরা শুধু ছায়া নয়, ওরা কিছু গভীর, অস্বাভাবিক, অজানা কিছুর অংশ। বনের ভিতরে কম্পনের মতো একটা শব্দ উঠল, যেন মাটির নিচে কিছু বিশাল নড়ছে। ছায়াগুলো মাথা তুলে একই দিকে তাকাল, বনের পুরনো পাথরের বেদিটির দিকে। এবার প্রথমবারের মতো আরিয়ান স্পষ্ট দেখল, বেদিটির চারপাশে অসংখ্য ছোট ছোট লাল বিন্দুর মতো আলো জ্বলে উঠছে। ছায়াগুলো মুহূর্তেই পিছিয়ে গেল, তারপর একসঙ্গে মাথা নত করে দাঁড়িয়ে পড়ল, যেন কারোর আগমনের অপেক্ষায়। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই বেদিটির উপরিভাগ ফেটে গিয়ে ভিতর থেকে বেরিয়ে এলো তীব্র আলো, অন্ধকার ছিলে ফেলার মতো। সেই আলোতে মুহূর্তের জন্য কিছু একটা দেখা গেল, একটা বিশাল ছায়া, যার আকৃতি কোনো মানুষের মতো নয়, হাতে লম্বা শেকড়ের মতো কিছু, চোখ নেই, কিন্তু তবুও অনুভব করা যায় সে সরাসরি আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান পেছনে সরে যেতে গিয়েও থেমে গেল, কারণ সে বুঝল এটা ছায়াগুলোর নেতা নয়, এটা ছায়াগুলোও যার ভয় পায় সেটাই। সে হঠাৎ ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল। আলোটি ধীরে ধীরে কমতে লাগল, আর বিশাল ছায়ার অবয়বটা স্পষ্ট হতে শুরু করল। তার পুরো শরীরটা যেন গাছের শেকড়, ধোঁয়া আর অদৃশ্য অন্ধকার দিয়ে তৈরি। প্রতিটি নড়াচড়ায় মাটি হালকা কেঁপে উঠছে। অন্য ছায়াগুলো মাথা নিচু করে স্থির, যেন এর সামনে দাঁড়াতেই তারা সাহস পায় না। আরিয়ান অনুভব করল তার বুকের ভেতর ভয় জমে বরফ হয়ে যাচ্ছে। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু সেই শক্তি আবার পা আটকে ফেলল। এবার আগের চেয়েও আরও শক্ত, যেন মাটি তার পায়ের ভেতরে ঠুকে গেছে। হঠাৎ বিশাল ছায়াটা থেমে গেল। তারপর তার বুকের মাঝখান থেকে খুব ধীরে একটা ঘন শব্দ বের হল, অবশেষে ফিরে এলে। আরিয়ানের মাথায় যেন বাজ পড়ল। সে তো কখনো এখানে আসেনি। ফিরে এলে মানে? কে ফিরেছে? কেন? ছায়াটা এবার আরও কাছে এলো। তার মুখ নেই, কিন্তু যেখানে মুখ থাকা উচিত সেখানে অন্ধকারের ভেতর ঘূর্ণির মতো কিছু নড়ছে। আরিয়ান বুঝতে পারল ওটা তাকে শুধু দেখছে না, যেন তাকে চিনছে। হঠাৎ বনের চারপাশের ছায়াগুলো একসঙ্গে গর্জন করল। তারপর তারা আঙুল দিয়ে বেদিটির ভাঙা অংশের দিকে ইশারা করল, যেন আরিয়ানকেই সেখানে যেতে হবে। বেদিটির ফাটলের ভেতরে একটি মৃদু আলো জ্বলছে। সেটি এমনভাবে স্পন্দিত হচ্ছে যেন কোনো হৃৎস্পন্দনের ছন্দ অনুসরণ করছে। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। বাতাস নেই, শব্দ নেই, ছায়াদের নড়াচড়া নেই। তারপর সেই বিশাল অবয়বটি গর্জন করে বলল, যা তুমি ভেবেছ তার চেয়েও গভীর দায় তোমার। আর ওর ডান দিকের শেকড়ের মতো হাতটা ধীরে ধীরে আরিয়ানের দিকে বাড়তে লাগল। শেকড়ের মতো লম্বা হাতটা ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে আসছে। যত কাছে আসছে তত হাড়ভাঙা ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ছে বাতাসে। মনে হচ্ছে হাতটা শুধু ধরবে না, স্পর্শ করলেই তা শরীরের ভেতর থেকে জীবনটুকু টেনে নেবে। আরিয়ান পা নড়ানোর চেষ্টা করল,
কিন্তু কোনো শক্তি নেই। বুকের ভেতর দ্রুত শ্বাস নিতে নিতে সে বুঝল, এইবার হয়তো সত্যিই শেষ। হঠাৎ বনে কোথাও থেকে এক তীব্র শব্দ ভেসে এল, ধাতু ঠোকাঠুকির মতো, আবার বজ্রপাতের মতো, অদ্ভুত, তীক্ষ্ণ, কেটে যাওয়ার মতো সুর। শব্দটা শোনামাত্র বিশাল ছায়াটা থেমে গেল, হাতটা মাঝপথে থেমে বাতাসে জমে রইল। তারপর ধীরে মাথা ঘুরিয়ে শব্দের দিকে তাকাল, যেন এতক্ষণে প্রথমবার বিরক্ত হয়েছে। আরিয়ানও বুঝল, এই শব্দটা সে আগে শুনেছে, খুব পরিচিত। বনের গভীরে ঢুকার ঠিক আগেই এই শব্দ একবার শুনেছিল, কিন্তু গুরুত্ব দেয়নি। ছোট ছায়াগুলো শব্দ শুনে পেছাতে শুরু করল। বৃত্ত ভেঙে গেল, তাদের চোখের ভেতরের আলো কাঁপতে লাগল, যেন ভয় পেয়েছে। বাতাসের ওপর দিয়ে আবার সেই শব্দ ভেসে এলো, এবার আরও কাছে, আরও তীক্ষ্ণ, আরও শক্তিশালী। হঠাৎ বেদিটির ভেতরকার আলো স্পন্দন থেমে গেল, সবকিছু অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। আর তারপর বনের অন্ধকার চিরে এক ঝলক সাদা আলো ছুটে এলো। মাঝ আকাশে থেমে গেল। আরিয়ান চোখ কুঁচকে তাকাতে বাধ্য হল। সাদা আলোটা ধীরে ধীরে মানুষের আকার নিতে শুরু করল। ধোঁয়া নয়, ছায়া নয়, বরং সম্পূর্ণ ভিন্ন কিছু। আলোর অবয়বটা ফিসফিস করে বলল, ওকে ছাড়ো। তার কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু শক্তি আছে, এমন শক্তি যা অন্ধকারকে পিছিয়ে যেতে বাধ্য করে। সাদা আলোর অবয়বটা ভেসে থাকতেই পুরো বনটা থমকে গেল, যেন বাতাসও নিঃশব্দ হয়ে অপেক্ষায় আছে এবার কি হবে। বিশাল ছায়াটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াল। তার দেহের ভেতরের অন্ধকার হঠাৎ ঘূর্ণি তুলল, যেন আলোকে সহ্য করতে পারছে না। চারপাশের ছোট ছায়াগুলো একে একে পেছাতে লাগল, তাদের মাথার ঝুলে পড়া আকৃতি স্পষ্ট ভয় প্রকাশ করছে। আলোর অবয়বটা আরিয়ানের সামনে এসে দাঁড়াল। তার উপস্থিতি এমন শান্ত কিন্তু এমন শক্তিশালী, যেন পুরো বনকে একাই ধরে রেখেছে। সে আরিয়ানের দিকে তাকাল, যদিও তার মুখ দেখা যায় না, শুধু সাদা আলোর ঢেউ। ধীর গভীর স্বরে সে বলল, এখানে আপনার থাকার কথা নয়। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। এটাই আপনি কিভাবে বলছে? এটা কি মানুষ, নাকি কেউ আগে থেকেই তাকে চিনত? বিশাল ছায়াটা এবার গর্জন করল, গাছের ডাল ভেঙে পড়ল। ছায়ার হাতটা আবার উঠল, এবার আরও দ্রুত, আরও আক্রমণাত্মকভাবে। কিন্তু সাদা আলোর অবয়বটা একটুও নড়ল না। তার হাত উপরে উঠল, একটি ছোট্ট আলোর রেখা তৈরি হল। মুহূর্তের মধ্যে সেই আলো এক ঝলকে ছড়িয়ে পড়ল। বাতাস কেঁপে উঠল, ছোট ছায়াগুলো চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। বিশাল ছায়াটাও পিছিয়ে গেল, তার শেকড়ের দেহ কাঁপতে কাঁপতে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। এক মুহূর্তে সব অন্ধকার ভেঙে গেল, শুধু আলোর অবয়ব আর আরিয়ান দাঁড়িয়ে রইল। আলোর অবয়বটি বলল, এটা কেবল শুরু, আপনি যা জানেন তার চেয়ে অনেক বড় কিছু আপনার অপেক্ষায় আছে। পরের মুহূর্তেই আলোটা ভেঙে গিয়ে অদৃশ্য হয়ে গেল। বনের নিস্তব্ধতা ফিরে এলো। আরিয়ান হাঁপাতে হাঁপাতে এক জায়গায় দাঁড়িয়ে রইল। এখন সে জানে, এ বনে যে তাকে ডাকছিল, যে তাকে তাড়া করছিল, যে তাকে বাঁচালো, এদের কেউই কেবল অদ্ভুত নয়, সবাই কোনো এক বড় সত্যের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, এপিসোড 6 আজ এখানেই শেষ। পরবর্তী এপিসোডে সত্যের প্রথম স্তর উন্মোচন শুরু হবে।